কাউন্সিলর যুবদল নেতা আহমদ হোসেনকে ফোন করেন ডাকাত শহীদ। ফোনে তিনি হুমকি দিয়ে বলেন, টুপিওয়ালা তোর দিন শেষ। এ হুমকির 3 মাস পর আহমদ হোসেনের লাশ পড়ে। সূত্রাপুর থানার এসআই গৌতম রায়কে কলকাতা থেকে মোবাইল করেছিলেন ডাকাত শহীদ। ফোনে তিনি এই পুলিশ কর্মকর্তাকেও হত্যার হুমকি দিয়েছিলেন। এরপরই পুরান ঢাকায় গুলি করে হত্যা করা হয় এসআই গৌতম দাসকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধু এ দুটি ঘটনাই নয়, ডাকাত শহীদ যাকে ফোনে হুমকি দিতেন তার লাশ পাওয়া যেত রাস্তায় কিংবা নর্দমায়। পুরান ঢাকায় ডাকাত শহীদের অপকর্ম ছিল সন্ত্রাসের কিংবদন্তি তুল্য। এক যুগের বেশি সময় ধরে পুরান ঢাকার ত্রাস ছিলেন এই শহীদ। কখনো নিজ হাতে মানুষ খুন করেছেন, আবার কখনো তার অদৃশ্য নির্দেশে পড়েছে একের পর এক লাশ। বিদেশে পালিয়ে থেকেও দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছেন আন্ডারওয়ার্ল্ড। তার নির্দেশ মতো চাঁদা না দিলেই জারি হতো ডাকাত শহীদের মৃত্যু পরোয়ানা। শেষ পর্যন্ত অবসান হল ডাকাত শহীদ যুগের। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলেছে, 1/2 শতাধিক খুনের সঙ্গে জড়িত ছিলেন ডাকাত শহীদ। ডাকাত শহীদের পুরো নাম শহীদুল ইসলাম শহীদ। বাবা মৃত ইসমাইল হোসেন ওরফে আব্দুর রহমান, গ্রাম মাকডাল, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। ইসমাইল হোসেন পেশায় ছিলেন কৃষক। তার সন্তানকে স্কুলে পাঠাতে পারেননি। অবশ্য সেদিকে যেতে ছেলেটির আগ্রহ ছিল কম, তাই সদরঘাটে কুলির কাজ শুরু করেন তিনি। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই কিশোরী একসময় হয়ে ওঠেন নৌ ডাকাতদের রাজা। সর্বশেষ রাজধানীর, বিশেষ করে পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ডন। রাজধানীর পুরান ঢাকার এমন কেউ নেই যিনি ডাকাত শহীদের নাম শোনেননি, আর এমন ব্যবসায়ী নেই যিনি ডাকাত শহীদকে চাঁদা দেননি। তবে সামনাসামনি তাকে দেখা লোকের সংখ্যা হাতে গোনা। সেই ডাকাত শহীদ 2012 সালের জুনে পুরান ঢাকার লক্ষ্মী বাজারে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন। তার সঙ্গে নিহত হন সহযোগী কালু মিয়া ওরফে পাঞ্চি কালু। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তার লাশ দেখতে মর্গে ছুটে যান। তবে এই ছুটে যাওয়া কোনো আফসোসের কারণে নয়। মানুষজন সেখানে গেছেন ঘৃণা প্রকাশ করতে। অনেকেই তার লাশের ওপর থুথু ছিটিয়েছেন। তবে ডাকাত শহীদ না থাকলেও রয়ে গেছে তার সহযোগীরা। তারাই এখন চাঁদাবাজি করছে পুরান ঢাকায়। ডাকাত শহীদ 20 থেকে 22 বছর বয়সে 1988 সালের দিকে সদরঘাটে কুলি হিসাবে কাজ শুরু করেন। ছিটকে চুরি করে অপরাধীর খাতায় নাম লেখান তিনি। ধীরে ধীরে শুরু করেন লঞ্চ ডাকাতি, কিন্তু তাকে ধরতে পারে না পুলিশ। তাই তখনই তার নাম হয় ডাকাত শহীদ। এরপর তিনি বিক্রমপুরে বাস শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। 1990 সালে তিনি বাস শ্রমিক কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন। সে সময় অস্ত্র, গুলি আদান প্রদান এবং টিকাটুলি এলাকায় রাস্তা থেকে চাঁদা উঠানোর কাজ শুরু করেন। ওই বছরই একটি ডাকাতি মামলায় মুন্সিগঞ্জ জেলে 3 মাস কাটানোর পর বের হয়ে 1991 সালে কুয়েতে চলে যান। 1994 সালে কুয়েত থেকে দেশে ফেরেন এবং নারায়ণগঞ্জ আদালত থেকে বেকসুর খালাস পান। তখন জুরাইনে আবুল গ্রুপের সঙ্গে অস্ত্রের মাধ্যমে টেন্ডারবাজি শুরু করেন। 1998 সাল থেকে শীর্ষ সন্ত্রাসী লিয়াকতের সঙ্গে যোগাযোগ করে ওয়ারিতে টেন্ডারবাজি শুরু করেন। এরপর আর তাকে পেছনে ফিরতে হয়নি। অন্যদের বাদ দিয়ে নিজেই নেতৃত্ব দিয়ে শুরু করেন টেন্ডারবাজি, চাঁদাবাজি। জুরাইন থেকেই তার একক নিয়ন্ত্রণের হাতেখড়ি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, জুরাইনে তিনি অন্যের ভাড়াটিয়া হিসেবে জমি দখল করে দিতেন। সঙ্গে চাঁদাবাজি তো ছিলই। তখনই তিনি আলিম কমিশনার সহ 2 জনকে খুন করেন। এর কিছুদিন পর তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ী বাবা ছেলেকে খুন করে আলোচনায় চলে আসেন। সবাই তাকে এক নামে চিনতে শুরু করে। নাম বললেই দিয়ে দেন চাহিদার মতো চাঁদার টাকা। 2002 থেকে 3 সালের দিকে পূর্ণ উদ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ট্রাক, বাস স্ট্যান্ড দখল করার কাজ শুরু করেন ডাকাত শহীদ। 2004 সালে ডিবির এসি আকরাম 5টি অস্ত্রসহ তাকে আটক করেন। ঢাকা কারাগারে 1 বছর থাকার পর বের হয়ে আবার চাঁদাবাজি শুরু করেন। র্যাব প্রতিষ্ঠার পর তিনি যশোর গিয়ে আত্মগোপন করেন। সেখানে তিনি আরমান নাম ব্যবহার করে চলতে থাকেন। 2005 সালে ভারত সীমান্তের পাশে বাসা ভাড়া করে অবস্থান করেন। তখন কালু প্রতি মাসে চাঁদার টাকা হুন্ডির মাধ্যমে শহীদের কাছে পাঠাতো। এরপর তিনি কলকাতার নাগরিক হিসেবে বসতি স্থাপন করেন। এরপর বিভিন্ন সময়ে তিনি নদিয়া, কলকাতা, উড়িষ্যায় অবস্থান করেন। 2010 সালে তিনি নদিয়া থেকে নেপালে চলে যান। পরে নিজেকে বাংলাদেশের শিল্পপতি হিসাবে পরিচয় দিয়ে সেখানকার একটি মেয়েকে বিয়ে করেন।
ডাকাত শহীদ কতগুলো খুন করেছেন তার কোনো পরিসংখ্যান আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নেই। শুধু যেসব ঘটনায় মামলা হয়েছে তারই হিসাব দিতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের হিসাবে 8টি খুনের মামলা সহ 1.5 ডজন মামলা ছিল ডাকাত শহীদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তার খুনের সংখ্যা অর্ধ শতাধিক। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাকাত শহীদের হাতে যারা খুন হন তাদের মধ্যে আছেন ওয়ার্ড কমিশনার আলিম সহ 2 জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রেম কৃষ্ণ ও তার ছেলে অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল, ওয়ার্ড কমিশনার বিনয় কৃষ্ণ, ছাত্রদল নেতা ছগির আহমেদ, যুবদল নেতা শিমুল এবং কমিশনার আহমেদ হোসেন, কেরানীগঞ্জের ববি, ছাত্রদল নেতা লাসানি। বিগত বিএনপি জামায়াত জোট সরকার আমলে কেরানীগঞ্জের হাসনাবাদ ও পরে গ্যান্ডারিয়ায় একই দিনে 6 জনকে হত্যা করেছিলেন এই ডাকাত শহীদ। ডাকাত শহীদের নামে চাঁদা উঠত কোটি কোটি টাকা, নিচে 5 লাখ আর ওপরে 50 লাখ। পুরান ঢাকা জুড়ে ছড়িয়েছিল তার শতাধিক ক্যাডার। এক এক এলাকা এক একজন নিয়ন্ত্রণ করত। চাঁদা তোলার পর বড় অংশই চলে যেত বিদেশে ডাকাত শহীদের কাছে। আত্মগোপনের থেকেও সহযোগীদের দিয়ে টেলিফোনের মাধ্যমে দেশে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একজন অভিনেত্রী দিয়ে পুরান ঢাকার 10টি এলাকার নিয়ন্ত্রণ করতেন ডাকাত শহীদ। ডাকাত শহীদ এই অভিনেত্রীর মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানও করেছেন। প্রায় 35 বছর বয়স্ক ওই অভিনেত্রীর চলচ্চিত্র জগতে বেশ যশ খ্যাতি ছিল। দীর্ঘদিন ধরে ডাকাত শহীদের হয়ে কাজ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।